আমি কাজ না জানি আমি তো বড় হইতে পারবো না। আমি যে প্রোডাক্ট সম্পর্কে না জানি তাহলে আমি আগাইতে পারবো না। সুতরাং এই জন্য কোম্পানিগুলো কি করে আপনাকে আমাকে ট্রেন আপ করায়। যখন আপনি এইটা নিজের মধ্যে অ্যালাইন করতে পারবেন, ইয়েস আমি কোম্পানির মালিক, আমি প্রোডাক্টের মালিক, আমি কাজের জন্য যোগ্য, তখনই আপনার সাকসেসের যাত্রা শুরু হয়ে যাবে। আমারও শুধু এটা মনে করিয়েন না যে আমার কাছে ওই কুশেদ ভাই 5 লক্ষ টাকা রাখছিল, টাকাটা বাইঙ্গে লাইছি আমারতে খেরাপ করছি। নো, এইটাই শুধু আমানত না। আমানত হলো সেইটাই, সেলস এমনি হয় না। সেলসের যদি ক্ষুধা না থাকে আপনি সেলস কখনো করতে পারবেন। যখন আপনার কি হবে না, স্বপ্ন থাকবে না, ভিশন থাকবে না, একটা টার্গেট থাকবে না, লাইফ নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, আপনার ফিউচার নিয়ে, এই বিলটা অফকোর্স আপনি ঋণগ্রস্ত মানুষ। আপনার ঋণী কার কাছে? আপনার বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, এই সমাজের কাছে। আমরা যারা সিনিয়র আছি আমরা প্রত্যেকে আমাদের শেয়ারটাকে কি করব, শেয়ার করব, আমার নলেজ থেকে শেয়ার করব আমার কলিগদের সাথে। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আজকে যে যদি আমি এটা শিখে তাহলে তো ও তো আমার চেয়ারে বা আমার সিও হয়ে যাবে। ভুল। ধরেন আমাদের সকলের ডেস্টিনেশন একটাই, কি করবো আমরা চিটাগং যাবো, ধরেন চিটাগং। কারণ আমি এখান থেকে কুমিল্লা 14 গ্রাম বা কুমিল্লা ধরেন 15 বসে আছি, আপনি রওনা হইলেন, আপনি গেলেন কোথায়? গরিপুর পর্যন্ত গেলেন। আপনি যখন পদুয়া বাজার যাবেন আমি অবশ্যই তখন ফেনী পর্যন্ত চলে যাব। আপনি কখনো আমাকে ধরতে পারবেন না। আর যদি আমি মনে করি ইয়েস ওর স্পিড অনেক বেশি, আমার জুনিয়রের স্পিড অনেক বেশি ফ্রম মি, সে আমাকে ওভারটেক করবে, একটু নলেজ আমার থাকা উচিত যে সে যেহেতু আমাকে ওভারটেক করবে, তার নলেজ অনেক বেশি। সেই ক্ষেত্রে আমার কি করণীয়, আমার কি করা উচিত? আমি রাস্তা ছেড়ে দিয়া তার কাছ থেকে এই সালামটা আদায় করা উচিত। ভুলে যায় না আজকে আমি এখানে আছি, আপনি আছেন, আপনার প্রত্যেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিচারের চাইতে আমরা বড় হইতে পেরেছি। আমি মনে করি যে আমার কলিগ, আমার জুনিয়র যদি আমার সাথে বড় হয় সেইখানে আমার সার্থকতা। এইটাকে কখনো আপনি নেগেটিভ নেবেন কেন? যখন আমি বুঝবো যে আমার জুনিয়র আমার সাথে আরো স্পিডে আগেছে, তখন তাকে সুন্দর সম্পর্ক রেখে তাকে আরো হেল্প করবো। প্লিজ গো হেড, বাট ইউ নো আই এম ইউর বস। তখন জুনিয়র কিন্তু আপনাকে সারা জীবন এই সম্মান দিয়ে যাবে। এই কাজ আমরা কেউই করবো না। আমরা কি করব, দুইজন চিন্তা করতে হবে। সিনিয়র চেষ্টা করবে যে আমার জুনিয়র কাজ শিখাবো, সে আমার চেয়ারে বসুক। যখন আপনি দেখবেন যে আপনার সিনিয়রের চেয়ারে আপনি বসতে পারবেন, আপনি সিনিয়র তো আর বড় হবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের জিএম সাহেব দেখবেন যে না আমি কি করতে পারবো না, আমার যোগ্য লোক তৈরি করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানি বা ম্যানেজমেন্ট তাকে জিএম এর চেয়ারে বসায় রাখবে। যখন দেখবি যে না এখানে সাইদুল সাহেব তো জিএম এর যোগ্যতা রাখে, তাহলে কি করবেন, তখন যে আমাদের জিএম সাহেবকে জিএম বানাবেন, অথবা আপনার সিও বানাবেন, ওনাকে জিএম চেয়ারে দিবেন। এটা আমরা যেন কেউ ভুল না করি। আমি মূল টপিক চলে আসি, যারা বলতেছেন হোয়াট ইজ অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি, আমরা কি বুঝি, কোম্পানি বলতে আমরা কি বুঝি? Organization means a group of people who work together in an organized by the achieve a specific goal or purpose. আপনারা সবাই বুঝতে পারছেন আসলে বিষয়টা কি? হ্যাঁ, তাহলে আমরা আমাদের মেন উদ্দেশ্য কিন্তু একটাই, সকলেই একসাথে কাজ করব। অর্গানাইজেশন অ্যাকচুয়ালি এমন একটা জায়গা, এমন একটা প্লেস যেখানে আপনি, আমি, আমরা, আমাদের ভালো করে বুঝেন। অর্গানাইজেশন এমন একটা প্লেস, এমন একটা জায়গা যেখানে আপনি, আমি বা আমরা আমাদের শ্রম এবং মেধাটাকে সেল করি। বিষয়টা আমরা যারা আছি আমরা সকলে কি করি, অর্গানাইজেশনে আমাদের মেধা, শ্রম সেল করি। আর অর্গানাইজেশন আমাদের কাছ থেকে এই শ্রমের মেধাটাকে কিনে। তারপরে একটা জিনিসটা বুঝতে হবে, যদিও এখানে একটা শ্রম কেনা বেচার বিষয় আছে, তারপরে অর্গানাইজেশন আমার চাইতে আপনাদের অনেক অনেক উঠবে। কিভাবে উঠবে, কেন উঠবে, এটা নিয়ে কিছু আলোচনা করব। আর আমাদের কি করণীয় এই কোম্পানির জন্য, অর্গানাইজেশন এই জন্য দিলে কথা বলে আজকে মতো শেষ করব। তাহলে আমরা কি বলছিলাম,
অর্গানাইজেশন এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা জায়গা, এমন একটা প্লেস যেখানে আপনি, আমি, আমরা আমাদের মেধা শ্রম সেল করি আর অর্গানাইজেশন আমাদের কাছে কিনে। সুতরাং এই যে একটা সম্পর্ক আমার মধ্যে আছে, তাহলে অর্গানাইজেশন কিভাবে আপনাকে আমাকে সাপোর্ট দিচ্ছে আর আমার এই কোম্পানির জন্য কি করণীয়, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ, প্রথম হলো অর্গানাইজেশন হুইল সিলেক্ট এন্ড প্লেস মি ইন দ্য অর্গানাইজেশন এমন একটা জায়গা যারা কি করলো, আমাকে আপনাকে সিলেক্ট করছে এবং আমাকে একটা কাজে কি করলো, অ্যাসাইন করলো যে তুমি এই কাজটা করো। তাহলে ধরেন তো আজকে না হয় আমরা সিনিয়র হয়েছি বলে সবাই তো জীবনে ফার্স্ট কি একটা জব ছিল না, ছিল তো, ছিল না? যারা আপনার সাথে আমার সাথে পড়াশোনা করছে অনেকে এখনো আছে না, ভাই 2 টাকা দেও বাবা, ইনকাম নাই, চাকরি হয় নাই। ভাবেন তো অর্গানাইজেশন আপনাকে আমাকে জব দিত না, আমাদের অবস্থা কি হইতো? অনেকে জব পায় নাই, তাদের অবস্থা কোথায় গিয়ে আসছে? আমার অনেক ফ্রেন্ড আছে অনেক কৃষি কাজ করে, আর কোনো হয় নাই, বাট ওরাও কিন্তু আমার সাথে গেছে, স্কুলে পড়ছে বা একটা সময় ভালো পজিশন ছিল, আজকে নাই। বাট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, অর্গানাইজেশন আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আল্লাহর একটা রহমত ছিল, মানুষের দোয়া ছিল, সবকিছু মিলে আজকে আপনি করলেন। হ্যাঁ, সুতরাং একটা অর্গানাইজেশন আপনাকে আমাকে একটা পজিশনে দাঁড় করাইছে, তার একটা সুযোগ করে দিয়েছে, আমরা সেখানে কাজ করতে আসছি। অর্গানাইজেশন কন্ট্রিবিউটস ফর মাই ডেভেলপমেন্ট টু হ্যাভ। আজকে দুজন জয়েন করার প্রত্যেকটা মানুষ, আমি বলেন, আপনি বলেন, আমরা সকলেই যখন থেকে আমরা কি করি, জয়েন করি, তখন থেকে আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। ডেভেলপমেন্ট কিভাবে আমরা ডেভেলপ করবো, কিভাবে আগে করবো, কোথায় কি আছে কি না আছে। আজকে ওনারা অবশ্যই জানতেছে যে ভাই আমার এই কোম্পানি এইটা এটা এইটা দেখেন, ওনারা কিন্তু বুঝতে পারছে যে আমার এই আমি গ্রুপে কি কি পড়াগুলো আছে, কি বুঝতে পারছেন তো? এই যে প্রত্যেকটা বিষয় জবে জয়েন করা প্রত্যেকেই উনি কিন্তু আপনাকে আমাকে ডেভেলপ করার জন্য আপ্রাণ চেষ্টা করে একটা অর্গানাইজেশন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশন আমার চিন্তা অনেক উঠবে, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। নাম্বার 3 যদি আমরা বলি, অর্গানাইজেশন ট্রেন মি ফর মাই গ্রোথ। দেখেন আপনাকে অন্যভাবে নেবেন না, এই যে আজকে আমরা এখানে আসছি, আপনি কোম্পানি আমাকে স্যালারি দিবে না? দিবে তো, টিডিও তো দিবে, খাওয়ান খরচ দিবে, থাকা খরচ দিবে। তাহলে এই কোম্পানির পয়সা খরচ করে আপনাকে আমাকে ট্রেন আপ করাচ্ছে, আমার মতো একটা সিও কে দাঁড় করাইছে, ওনার মতো একটা সিনিয়র কে আনছে, স্যার নিজে এখানে আছেন, ওই সাহেব এখানে আছেন। তাহলে এই যে ট্রেনিং করার যে বিষয়টা, এই কোম্পানি বসে খরচ আছে কেন করাচ্ছে? আপনার, আমার, আমাদের কিসের জন্য? গ্রোথের জন্য, যাতে আমরা আমাদের কাজটা সঠিকভাবে সুন্দরভাবে আরো ভালোভাবে করতে পারি। এইটা অ্যাকচুয়ালি অর্গানাইজেশন মেন উদ্দেশ্য, আমাকে আপনাদের তৈরি করা। এই জন্য বলা হচ্ছে যে অর্গানাইজেশন ট্রেন মি ফর মাই গ্রোথ, আমার গ্রোথের জন্য। আমি কাজ না জানি আমি তো বড় হইতে পারবো না, আমি যে প্রোডাক্ট সম্পর্কে না জানি তাহলে আমি আগাইতে পারবো না। সুতরাং এই জন্য কোম্পানিগুলো কি করে, আপনাকে আমাকে ট্রেন আপ করায়, শিখায়। এই ক্ষেত্রেও কিন্তু কোম্পানিগুলো আমাদের সাথে অনেক, তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, অবশ্যই আমার সুপারভাইজার, আমার যিনি রিপোর্টিং বস, সে কন্টিনিউয়াসলি ওয়ার্ক উইথ মি। আমি যখন থেকে আমার কাজে যোগদান করলাম, আজকে ওনারা যোগদান করছে, ওনারা সুপারভাইজার কেউ না কেউ তো অবশ্যই আছে, আমারও কেউ ছিল, আমার এডি স্যার ছিলেন, এমডি স্যার ছিলেন, আপনারা কেউ না কেউ ছিলেন। দেখেন ওনার যত বড় অফিসের হোক না কেন, ওনাকে কিন্তু কাজটা ধরাই যাওয়ার জন্য ওনার সুপারভাইজার এডি স্যার হইতে পারে, আমার জিএম সাহেব হইতে পারে, বা উনি হইতে পারে, অবশ্যই সার্বক্ষণিকভাবে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। আবার আপনাকে আমাকে অনারিও দিচ্ছে, প্যাকেজও দিচ্ছে, স্যালারি দিচ্ছে তো। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশন আমাদের সাথে অনেক করবে। অর্গানাইজেশন পে মি দ্য স্যালারি ফর ফুলফিলিং মাই নিডস, অফ কোর্স দিচ্ছে তো। অর্গানাইজেশন কি করে, আমার কাজ শেখায়, আমার গ্রোথের জন্য ট্রেনিং করায়, আমাকে একটা ভালো পজিশন করে দিল, এবং আমি যাতে আমার ফ্যামিলিকে সুন্দর সুষ্ঠুভাবে, আমরা বলি না স্যার এই স্যালারি না হলে আসলে আমার চলতে কষ্ট করে, এই কথাটা বলি তো।
বেশ ইন্টারভিউ সময় করি অ্যাকচুয়ালি এই কথাগুলো যদি আমরা বলি হয়তোবা বোর্ডটা তখন এটাকে খুব চিলি করে উড়ে দেয়, কিন্তু পরবর্তী কিন্তু ঠিক এই বোর্ড মেম্বারে বসে থিঙ্কিং করে আসল কি করছে বাজারের যে অবস্থা, একটু টাকা না হলে তো আসলে ফ্যামিলি ভালো চলতে পারবে না, একটু টাকাটা দেয়াই লাগে। তার মানে কি অর্গানাইজেশন কিন্তু আপনার ফ্যামিলির ভরণ পোষণ নিয়ে থিঙ্কিং করে দেয় কিভাবে তার ফ্যামিলিকে আমি সুস্থ সুন্দর রাখবো এবং ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে আমি দূর করতে পারবো, আদারওয়াইজ সে ভালো সার্ভিস দিতে পারবে না। এই থিঙ্কিংটা কিন্তু কোম্পানিগুলো করে। অর্গানাইজেশন প্রমোটস মি ফর এ বেটার লিভিং, প্রোভাইড স্ট্যাটাস। তাহলে কি করে আমরা জয়েন করছিলাম অ্যাক্টিভিটি করে, তারপরে কি বললাম আমরা আমাদের যে সিস্টেমটা কি অফিসার, সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এম, পিএম, ম্যানেজার, এজিএম, পিজিএম, সিএম, সিও, আরো লাভ অনেক কিছু। এই জন্য বহুত আরো সিনিয়র ম্যানেজার আছে, অনেক লম্বা। সুতরাং এই যে আমাদেরকে যে প্রমোশনটা দিচ্ছে, সারা যে প্রমোশন আপনাকে আমাকে না দেয় যোগ্য না সম্ভব ফরম্যান স্যার যাবো গিয়া হেনাতে কি অবস্থা, হেনা তো সাধারণত আরেকজন মালিক আছে না, আছে না আছে, আপনি কোথায় যাবেন সেটা তো অর্গানাইজেশন, সেটা না এটা হবে কোনো প্রমোশন দিব না। তাহলে এই যে আমাদেরকে কি করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, হ্যাঁ এটা তো স্বাভাবিক। আমি যখন একদম অফিসার লেভেলে একটা কাজ শুরু করবো, এএম হয়ে কাজ শুরু করবো, জিএম হয়ে কাজ শুরু করবো, সিএ হয়ে কাজ শুরু করবো, এই কার্ডে কিন্তু ভ্যালু অনেক। আমাদের প্রতিটা পজিশনের জন্য কার্ডের ভ্যালু ওজনটা বেড়ে যায়, রাইট? সুতরাং কোম্পানিগুলো আমাদের কি করতেছে, আমাদের স্ট্যাটাসের জন্য একটা পজিশন করে দিচ্ছে, একটা প্রমোশন দিচ্ছে। শুধু তাই নয়, আমরা গাড়ি পাচ্ছি, কি পাচ্ছি না, আমার সামাজিক মর্যাদা বাড়তেছে আমাদের। ও আচ্ছা অমুকের ছেলে গ্রামে আসছে, ওদের গাড়ি নিয়ে আসছে, ওদের বড় চাকরি করে না গো, কি হলো বলে তো এটা শুনে না, হ্যাঁ ও তো অনেক বড় চাকরি করে একটা কোম্পানি আছে, ভালো। এই যে স্ট্যাটাসটা কে দিল আমাদেরকে? সুতরাং তাদের প্রতি আমাদের আজীবন রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, একটা কোনটা হইলো যে অর্গানাইজেশন আমাদের জন্য কি করলো সেটা নিয়ে কথা বললাম। এখন কথা হলো যে তাহলে আমাদের কি করি, হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা কি? আপনি তো অনেক কিছু আমাকে দেবেন, আমার পরিণতি আমি আবারও বলছি, আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, মার্কেটিং টেকনিক্স ট্রিক্স নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এটা যদি কখনো এরকম সুযোগ হয়, সেলস কি জিনিস, সেলস পার্সনের কি করণীয়, একজন আরো বহুত বহুত লাভ 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 বহুত বহুত সেলস এর উপর আমি বললাম 3-4 মতো শুধু আমার এই সেলস নিয়ে আমার কাজ করা আছে, যে কিভাবে আসলে আমরা একটা ফিডব্যাক বুঝাবো, আমরা কাস্টমার কিভাবে কোয়ালিফাই করবো, টোটাল বিষয়টা নিয়ে কখন শুরু হয় হাতে বলতে পারি যদি বাইক ছোট কখনো হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বলতে চাচ্ছিলাম আজকে সেলস এর বাইরের বিষয়টা, এটা হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা কি, আই মাস্ট অনার। আমি অবশ্যই যে কোম্পানি, যে প্রতিষ্ঠান, যে অর্গানাইজেশন আমার জন্য আমাদের জন্য এত কিছু করলো, তাকে অবশ্যই আজীবন আমি সেলুট করব, সম্মান জানাবো। আমরা অনেক সময় দেখি, দেখেন এটা অল আর পিপল আর ওয়েল এডুকেটেড, কিছু পার্সন, কিছু ব্যক্তি আছে যারা তারাও জব করে, লাইক গার্মেন্টস করে, তারা কি করতেছে, এই যে একটা কিছু হইতে না হইতে এই কোম্পানিকে ভাঙচুর করতেছে, এই করতেছে, সেই করতেছে। অবশ্যই সাধারণত শিক্ষিত সমাজ এটা হয় না, আমরা করি না। আমরা সারা জীবন এটাকে রেসপেক্ট করব। মনে রাখতে হবে অর্গানাইজেশন এমন একটা প্লেস, এটা একটা পবিত্র জায়গা, এটাকে আমরা কখনোই ডিজনার করতে পারি না, কারণ এইখান থেকে কিন্তু আপনার আমার ফ্যামিলি রুটি যদি একটা ব্যবস্থা আমরা করে রাখছি। সুতরাং আমরা কি করব, আই মাস্ট অনার মাই অর্গানাইজেশন, আমি আমার প্রতিষ্ঠানকে, আমার কোম্পানিকে, আমার অর্গানাইজেশনকে রেসপেক্ট করব, সম্মান করব। নাম্বার 2, ক্রিয়েট ভিশন অফ মাই কোম্পানি। অফ কোর্স আমি আমার কোম্পানিকে স্বপ্ন দেখতে, ভিশন রাখতে হবে, টার্গেট রাখতে হবে, আমি এই প্রতিষ্ঠান কোথায় নিয়ে যেতে চাই, আমার মূল উদ্দেশ্যটা কি মাথায় রাখবেন। যদি প্রতিষ্ঠান বড় না হয় আপনি বড় হবেন, প্রতিষ্ঠান বড় হলে আপনি বড় হবেন।
প্রত্যেকটা আমরা যারা জব করি, আমরা যারা কাজ করি, আমাকে ভাবতে হবে আমার কোম্পানিকে, আমার কোম্পানির ভিশন নিয়ে আমি আগামী 5 বছর আমি প্রতিষ্ঠা করে এই বছর ডিসেম্বরে আমি কোথায় যাই, আমি আমার মানে এই কোম্পানি গ্রোথটাকে দেখতে পাই। বলবে যে স্যার আমি তো এক্সিকিউটিভ, আমি তো গাজীপুর কাজ করি, আমি সারা বাংলাদেশ নো গুড। আপনি থিঙ্ক করেন যে আমি গাজীপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে কাজ করছি, এই মুহূর্তে আমার সেল আছে ধরেন যে বাইরের দিকে প্লিজ স্যার, প্রতিটা সেকেন্ড এই যা চশমা, প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক ভিডিও হবে, প্রতিটা সেকেন্ড কতগুলো মানুষ দেখছেন। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, ধরেন যে আপনি গাজীপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে আপনি শাহাদাত আছেন, আপনার সেল আছে এখন ধরেন মাসে 3 লক্ষ টাকা। আপনার বিষয় হবে যে আমি এই গাজীপুর থেকে এই বছরে 5 লক্ষ টাকা আমি টাচ করবো এই বছরের মধ্যে, এটা আমার বিষয়। যদি আপনি শাহাদাত করেন, সাইফুল যদি করেন, ছবি যদি করেন, আশরাফুল যদি করেন, তাহলে কি হবে? আমরা প্রত্যেকে ওই ভিশনটা একসাথে হলে কোম্পানি ভিশন, বিশাল একটা ভিশন হবে, কোম্পানি কোষক বলতে আগে আমরা আমাদেরকে সকলকে এই বিষয়গুলা একটু একটু ভাই, যদি একা মালিক সাহেবের জন্য সম্ভব হইতো, একা জাকারি সাহেব সব পারত, তাহলে এতগুলা হ্যান্ড আমাদের প্রয়োজন ছিল। আমরা সকলেই কাজ করবো, প্রত্যেকে অ্যাঙ্গেল থেকে, প্রত্যেকে লেভেল থেকে, প্রত্যেকে প্লেস থেকে যখন আমরা ঠিক করবো, আমাদের অপটিমাম আউটপুট আনতে পারবো, দেন আওয়ার কোম্পানি উইল বি সাকসেস। আমরা নেক্সটে যাই 3 নম্বরে ওনারশিপ। খুব চমৎকার একটা কথা, আপনাকে আমাকে ওনারশিপটা করতে হবে। আপনাকে আমাকে ভাবতে হবে যে এই প্রতিষ্ঠানটা যদি আমি মালিক হইতাম আমি কি করতাম। যেসব ভালো করে বুঝে, আমি মালিক হইতাম আমি কি করতাম। আমি হয়তো সেলসে ডিস্টার্ব হবে, সাপোজ ধরেন যে আমরা কি দিয়ে বিল করি তো, আমি ওরা সারা জীবন কাজ করে আসছি, আমার আলহামদুলিল্লাহ কোনোদিন আমার কি দিবে কখনো বসা দিতে পারে। আমি আজীবন যেটা থিঙ্কিং করে আসি যে আমি যদি এই প্রতিষ্ঠানের মালিক হইতাম, তাহলে অফিস থেকে বের হয়ে আমি ওই মেইন রুট পর্যন্ত থেকে হাইটে যেতাম, না রিক্সায়, না বেবিতে, না উবারে, না কিভাবে। আমি যদি মালিক হইতাম, যেটা আমি করতাম, এবং এমপি হয়ে আমি এইটাই করি এবং এইটাই করা উচিত। বিষয় ক্লিয়ার? यस। আগে ডিটেইলস আসে। সাপোজ একটা প্রোডাক্ট আপনি যেটা বলছেন কি হ্যান্ডসাম পাঞ্চা যাই হোক, পাঞ্চা প্রোডাক্ট আপনার একটু আগে বলতেছিলেন স্যার এটাই সেই, পাই বলতেছিলেন যেটা বলতে আমাদের মার্জিন কম থাকে, আমি যেটুকু আপনাদের কনভারসেশন বলতে হয় মার্জিন কম থাকে। আপনাকে ভাবতে হবে যে এই প্রোডাক্টটা যদি আমি মালিক হইতাম, তাহলে এই পাঞ্চাটা আমি কত করে বিক্রি করতাম। কত পার্স আছে 100 টাকা। আমি যদি মালিক হইতাম তাহলে অবশ্যই যেমনও কষ্ট করে 110 টাকা বেচতাম একটা। আমি যদি কোম্পানির মালিক হইতাম, এই পাঞ্চাটা আমি এক মাসে 1 লক্ষ টাকা না, দিনে রাতে পরিশ্রম করে 120 টাকা সেল করতাম। এইটা আপনি মালিক হইলে যা করতেন এই প্রতিষ্ঠানে কাজ করে, যখন আপনি এইটা নিজের মধ্যে এলাইন করতে পারবেন, ইয়েস আমি কোম্পানির মালিক, আমি প্রোডাক্টের মালিক, আমি কাজের জন্য যোগ্য, তখনই আপনার সাকসেসের যাত্রা শুরু হয়ে যাবে। এইখানে আপনাকে আসলে প্রত্যেকে এই ওনারশিপ নিয়ে কাজ করা লাগে। দ্যাটস কল্ড ওনারশিপ। আমি এখন চলে আসে না স্যার, আমি মালিক হলে ভাবতাম আমি প্রোডাক্টটা সেল করলাম, ঠিক আছে আমি 2 লাখ টাকা সেল করতিস তো, এটা 5 লাখ টাকা সেল করবো, কিন্তু প্রফিট করবো লার্জ ভলিউম বাড়ায় আমি প্রফিট করে দিব, সেইটাই আপনি করে স্যারকে বুঝান, স্যার এখানে তো 2 লাখ টাকা সেল করতেছি, কোম্পানি কম আছে স্যার মানছি, কিন্তু এটা আমি সেলটা বাড়াই দেবো স্যার, 2 লাখ টাকা 5 লাখ টাকা স্যার একটু সুযোগ দেন। এইটাকে বলে ওনারশিপ। আপনি সেভাবে কাজ করবেন স্যার। হ্যাঁ, নেক্সট 4 নাম্বার, reduce any kind of wastage. বিষয়টা reduce any kind of wastage, যে কোনো ধরনের খরচ মাথায় রাখতে হবে। আমরা একটা কথা বলি না, আমানত একটা কথা স্যার, আমানতের খেয়ানত করতে নাই।
বলতে কথা এই যে আপনি ম্যানেজার, আপনি এক্সিকিউটিভ, আমি সিও, উনি জিএম, উনি এজিএম, প্রত্যেকের কিন্তু আমাদের কি একটা এসওপি আছে, জেডি আছে, জব ডেসক্রিপশন, আমার বাংলা হিসাব দায়িত্ব তো আছে, আছে না? প্রত্যেকের জায়গা থেকে এই যে আমাদের প্রতি যে দায়িত্বটা আছে, এইটাই হলো আমার কাছে, আমি মনে করি এটা আমানত। আমানত শুধু এটা মনে করিয়েন না যে আমার কাছে ওই কুশেদ ভাই 5 লক্ষ টাকা রাখছিল, টাকাটা বাইঙ্গে লাইছি, আমানতে খেরাপ করছি। নো, এইটাই শুধু আমানত না। আমানত হলো সেইটাই যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনি যে সিইও হিসেবে, আপনি এজিএম হিসেবে, একজন জিএম হিসেবে আপনাকে এই কাজটা করতে বলা হয়েছে। আপনি যদি সেটা পুঙ্খানুপুঙ্খ আপনার ক্ষমতা, শক্তি, টাকা সত্ত্বেও না করেন, সেইটাই হলো আমানতের খেয়ানত করা। তদ্রূপ আমরা এই কোম্পানিতে আমি আসলাম একটা টিম, তাও জন্য অহেতু অপ্রয়োজনে খরচ আমরা না করি। আমাদেরকে বিটবি হইতে হবে, আমাদের পিপল হওয়া যাবে না। কিন্তু সেলস মার্কেটে আমরা কাজ করি, যেখানে যে খরচটা করা দরকার অবশ্যই করা লাগবে, ব্র্যান্ডিং করার জন্য খরচ করা লাগবে, করবেন অবশ্যই, কিন্তু এটা যেন আমার 82টায় পর্যন্ত থাকবে। লুকিং গ্রোথ, looking for growth of my organization. কোথায় যাচ্ছে, এই বছর কোথায় যাব, পরে কোথায় যাব, পরে কোথায় যাব, পরে কোথায় যাব, আর শেয়ার বাড়তেছে কিনা? আজকে তো মাসের 11 তারিখ, 14 সেপ্টেম্বর মাস, কি হলো? এই যে থিঙ্কিংটা আপনাদের থাকতে হবে, ভালো হয়ে যাবে। কোম্পানি কোথায় যাচ্ছে, বড় হচ্ছে কি না, কেন হইতেছে না, আপনাকে ভাবতে হবে। এই একটু ভাবনা থেকে কিন্তু একটা বিষয় হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক নিয়ে আমরা যদি কখনো সুযোগ পাই, সেটা কি দরকার আমরা কথা বলবো। আর একটা কথা হলো, আরেকটা আমার দায়িত্ব কি, কন্ট্রিবিউটিং উইথ অল মাই স্টেপ। আমি যেটুকু জানি, যেটুকু শিখছি, যেটুকু ক্ষমতা আমার আছে, যেটুকু পাওয়ার আমার আছে, যেটুকু নলেজ আমার আছে, সবটুকু দিয়ে কোম্পানির গ্রোথের জন্য আমি চাকরি করবো। এইটাই হচ্ছে আমার থিঙ্কিং। এটা নিয়ে যদি আমি কি করতে পারি, এই আমার সমস্ত শক্তি নিয়ে আমি কোম্পানির কাজের জন্য, কোম্পানির গ্রোথের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি, দেখবেন এক সময় এই যে কথাটা সেলস ক্ষুধা থাকতে, সেলস এমনি হয় না। সেলসের যদি ক্ষুধা না থাকে, আপনি সেলস কখনো করতে পারবেন। ডেস্টিনেশন শুধু সেলস গ্রোথ না। আমি মনে করি যে আমি প্রত্যেকটা অফিসকে বলবো, আপনার প্রত্যেকের লাইফের একটা ডেস্টিনেশন আছে, আপনার লাইফের একটা টার্গেট আছে, আপনার লাইফে যাতে গোল সেট করেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লাইফের জন্য গোল সেট করতে না পারবেন, ততক্ষণ আপনার ক্ষুধা জন্মিবে না। যতক্ষণ ক্ষুধা না থাকবে, আপনি কোম্পানি কিছু করতে পারবেন না। লসটা যে কোম্পানি না, আমি মনে করি আপনার জন্য লস হচ্ছে। কিরকম? সাপোজ ভাইয়ের নাম কি, পজিশন কি, সিনিয়র এক্সিকিউটিভ। আপনাকে অবশ্যই ভাবতে হবে, স্যার আমি আগামী 3 বছর আপনি কোথায় যাবেন, আগামী 5 বছর আমি আমাকে কোথায় দেখতে চাই, সে সেট করেন, মাইন্ডসেট করেন। আমি এজ সিও, আমার কিন্তু টার্গেট আছে যে আমি আগামী 5 বছরে, আগামী 3 বছর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি কোথায় দেখতে চাই, আমার পজিশন কোথায় থাকবে, আমার অনারিয়াম কোথায় থাকবে, আমার প্যাকেজ কোথায় থাকবে, আমার সুযোগ সুবিধা কি থাকবে। যখন আমি ওই টার্গেট সেট করব যে আমি আগামী 5 বছরের মধ্যে আমি মিনিমাম আমার পজিশন হতে হবে ম্যানেজার, এবং আমার ম্যানেজারের পাশাপাশি আমার স্যালারি ন্যূনতম 1,50,000। যখন আমি টার্গেট সেট করব আমি আমার ক্ষেত্রে, তখন ভাববো যে এই ম্যানেজার হইতে গেলে এখানে তো আরো আর্থিক আছে, কমপক্ষে ধরেন যে 20টা 40টা তারা এক্সিকিউটিভ, তাদের সাথে অবশ্যই বেটার কিছু যদি করতে না পারি, প্রমোশনটা আমি আর ঠিক পাবো না, তখন কি হবো, আতঙ্ক পেয়ে যাবে। আমাদের মধ্যে এই পজিটিভ কম্পিটিশন থাকতে হবে। এই জন্য বলছি যে আপনাকে নিয়ে নিজেকে ভাবতে হবে যে আমি কোথায় যেতে চাই, আগামী 5 বছরে আমার প্রতিষ্ঠানে কোথায় নিয়ে যেতে চাই। যতক্ষণ পর্যন্ত এই উদাহরণ না হবে, আপনি কিন্তু পারবেন না। এই জন্য কন্ট্রিবিউটিং উইথ অল মাই, যেটুকু শক্তি আমার আছে সবটুকু দিয়ে না, আমি আমার টার্গেটে পৌঁছতে হবে। আমি বলছি যে 5 বছরের মধ্যে আমি ম্যানেজার হবো,
80% হয়েছে, 1 বছর বেশি লাগছে, তাও কিন্তু হয়েছে। যখন আপনি কি হবে না, স্বপ্ন থাকবে না, ভিশন থাকবে না, একটা টার্গেট থাকবে না, লাইফ নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, আপনার ফিউচার নিয়ে, এই লিডার ক্রিয়েটিং লিডারশিপ টু কন্ট্রিবিউট। ইয়েস, আমি এটা প্রথমে কথা বলে আসতাম যে আমরা আসলে এই কর্পোরেট ওয়ার্ল্ডে কোম্পানিগুলো এখন আর দেহ কিনে না, বডি কিনে না, মেধা কিনে, মেধা। আপনার বডিতে কতটুকু মাংস আছে, কতটুকু হাইট আছে, আপনার দেখতে কত সুন্দর, কালো কি বেটে কি কাটো, নো, আপনার মেধা দেখে, বুদ্ধি দেখবে, আপনাকে কথা দেখবে, আপনার থিঙ্কিং দেখবে, আপনার পারফর্ম দেখবে। এই জন্য বলা হচ্ছে যে আপনি কি করতে হবে, লিডার তৈরি করতে। আমরা বস চাই না, আমি বস হতে চাই না, বস তৈরি করতে চাই, লিডার তৈরি করতে চাই। একজন লিডার তার কথায়, তার থিঙ্কিং, তার সবকিছু মিলে, তার ক্রিয়েটিভিটি দিয়ে 100টা অফিসার তৈরি করবে, 200টা হাতে কাজ করবে। কর্পোরেট ওয়ার্ল্ডে কখনোই মানুষ কি করে না, এখন আর বডি কেনে না, মেধা কিনে। আপনাকে আপনার বসকে তৈরি করতে হবে। আপনি বস কাজ পারে না, আমার বস কাজ জানে না, এইটার জন্য আপনাকে আমাকে এই প্রতিষ্ঠানে নিয়োগ করা হয় নাই। এটা খুব ভুল একটা থিঙ্কিং। আমরা কি করি, স্যারে বুঝে গেছি, স্যারে কিচ্ছু বুঝে। আরে ভাই, আপনার স্যারকে যদি এইখানে মনে হয় যে না উনি অযোগ্য লোক, সেটা জন্য ইউ উইল বি নট রেসপন্সিবল। এটার জন্য আপনার টপ ম্যানেজার দায়ী। পুনরায় বুঝবে যে আসলে কি আমি কি যোগ্য লোক আনলাম, আমি কি ট্যালেন্ট হান্টিং করছি, না আমার রং চয়েস হয়েছে, এই চিন্তা আপনার না। আপনার কাজটা আপনি ঠিকঠাক করে যান, দেখবেন সব ফকফকা, কোনো সমস্যা নেই। সুতরাং আমাদের লিডার তৈরি করতে হবে। লিডার তৈরি করার জন্য আমি আমার সিনিয়রকে অবশ্যই সাপোর্ট দিব। যদি সিনিয়রকে সাপোর্ট না দেই, উনি যদি জিএম থেকে সিও না হয়, তাহলে আমি জিএম হতে পারবো। মেকিং কোম্পানি আর মার্কেট লিডার, অফকোর্স। আমি একটা কথা বলি, আমাদের ফিডের জগতে, যেহেতু আমি ফিডের মানুষ, অ্যাকচুয়ালি আমি কাউকে ফলো করতে চাই না। সকল কোম্পানি, আমি বলতে পারি ছোট মানুষ, আমার পলিসি, আমার সিস্টেম, আমার কোয়ালিটি, আমার প্র্যাকটিস, আমাকে মানুষ ফলো করে, ইনশাআল্লাহ সেইটাই হয়, সেইটাই দেখে আসছে। দীর্ঘদিন ফিরে জগতে একটা কি ছিল, একটা পজিশন সিস্টেম ছিল, দেখি 1.4 থেকে 1.5 এফসি আছে, 1.5 এক ধাক্কা সেরে নিয়ে আসলাম কোথায়, 1.2 থেকে 1.3। পুরা ইন্ডাস্ট্রি একটা আলোড়ন, কি রে ভাই, কি আরম্ভ করছে আমার একসাথে, কি আরম্ভ করছে এটা। বাইক কি মার্কেট ছিল, নিয়ে আসলাম ক্রেডিট থেকে ক্যাশে। আরে ভাই, এটা কি বিষয়। আপনার কমিশন সিস্টেম টোটাল চেঞ্জ, টোটাল চেঞ্জ। আমাদের ফিডের জগতে কমিশন সিস্টেম ছিল, সব চেঞ্জ, বহুত কিছু। এটা আসলে ফিডের বিষয়টা দিকে না যাই, তাহলে শেষ করা যাবে না, চলতেই থাকবে। কাজেই আমি মনে করি যে আমার প্রতিষ্ঠানে মানুষ ফলো করবে, আমি আমার বসকে লিডার বানাবো, আমার পাশাপাশি আমার কোম্পানি রাখবে, আমি সেইভাবে আমার কোম্পানি। সুতরাং মেকিং দ্য কোম্পানি অ্যান্ড মার্কেট লিডার, আমি আমার প্রতিষ্ঠানকে, আমার কোম্পানিকে মার্কেটের লিডার করতে চাই। নেভার ওয়েস্টিং টাইম, অ্যাজ মাই টাইম ওয়াজ পারচেজড বাই দ্য কোম্পানি। ইয়েস, চমৎকার কথা। আজকে আমার একটু বলি একটা কথা বলেছিলেন যে আসলে আমরা দুজন আসতে লেট করছি। আসলে কি জানেন, আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 7টা, তো এই সময়টা কিন্তু আমরা আমার কোম্পানিকে সেল করেছি। এই সময়টা অবশ্যই কোম্পানি। আমরা অহেতুক এলোগুলোর সময় নষ্ট না করি, আমার টাইমটা কাজে লাগাই। এখানে আরেকটা বিষয় না বলি, এটা একটু বলি ভাই। সুবীর বয়স কত? হ্যাঁ, 37। 25-26 আশেপাশে কেউ আছেন? আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দেখেন, আমাদের সাধারণত এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গড় আয়ু 75।
আমাদের টোটাল লাইফ টাইমকে 3টা ভাগ করেন, 25 25 25, 3 25-এ 25 কিন্তু অনগোয়িং কি হয়েছে, আমাদের পড়াশোনায় চলে গেছে, এক পয়সা ইনকাম করতে পারি নাই। 25 বছর যখন আমার বয়স ছিল, আমরা পড়াশোনা শেষ করছি, আমরা কম্পিটিটিভ বেকার মানুষ, শিক্ষিত মানুষ আর বেকার মানুষ এবং কম্পিটিটিভ ঋণগ্রস্ত মানুষ। বলুন স্যার, আমি করতে পারি? অফকোর্স আপনি ঋণগ্রস্ত মানুষ। আপনি ঋণী কার কাছে? আপনার বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, এই সমাজের কাছে। এই যে উনি সমাজের কাছে, সমাজের কাছে কি লেগে? ওই সমাজের কাছে কি লেগে? তো স্যার আমি সমাজের কাছে কেন ঋণী? আরে অবশ্যই ঋণী আপনি। আচ্ছা বাদ দেন, প্রাইমারিতে পড়ছেন না সরকারি কলেজ, তো বেতন দিছিলেন টাকা, সরকারের জনগণের টাকা, তার টাকা ঋণী। ইউনিভার্সিটি পড়ছেন, কয়টা বেতন দিচ্ছেন? খাইছেন 10 টাকা, আমি তো খাইছি ইউনিভার্সিটিতে 6 টাকা, 6 টাকা খাওয়ান তাই হয়, তাকে কাটে খাইনি জনগণের, আপনি ওর কাছে ঋণী। জিনিসটা বুঝেন, খুব ভালো করে থিঙ্কিং করেন। আমি আমার লাইফটাকে 3টা ভাগে ভাগ করলাম, 25 25 এবং 25। যখন আমার 25 বছর বয়স, আমি কমপ্লিটলি একজন ঋণগ্রস্ত মানুষ, আপাতগ্রস্ত, আমি ঋণে জড়িত, বাবা মার কাছে, সমাজের কাছে ঋণী। আমরা গোল্ডেন টাইম কথাটা কথা আছে না, বলি তো সোনালী যুগ, স্বর্ণ যুগ, যে যেভাবে বলি না কেন, সেটা কোনটা? 25 থেকে 50। আর বাকি টাইমটা আবার বার্ধক্য চলে আসছি, 51 থেকে 75। এর প্রতি বিক্রি আমার আল্লাহ বাঁচায় রাখে, সেটা হচ্ছে যে আপনার বোনাস লাইফ, রাইট? বোনাস লাইফ। সুতরাং আপনি দেখেন, আমার বয়স এখন 26 25, এর পরে একটা জব পাইছি, ওর সুবিরের 37। তাহলে আপনার আমার কিন্তু গোল্ডেন টাইম অনগোয়িং যাচ্ছে। আমাকে কি করতে হবে? এই গোল্ডেন টাইমটাকে এত বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে এই গোল্ডেন টাইমে আমি বিয়ে করতেছি, কি করছি তো করবো, তো না হলে করবো বা করছি বা করতেছি, তো বিয়ে করলে বাচ্চাও তো আসবে। তাহলে আমার এই গোল্ডেন টাইমের চাপটা কি দেখে? এই সময়টার মধ্যে ইনকাম করে আমার ঋণ পরিশোধ করতে হবে। মানে কি? আমার বাবা মাকে দেওয়া লাগবে, ফ্যামিলিকে ভরণ পোষণ করা লাগবে, সমাজের খরচ করতে হবে। এটা হচ্ছে একটা। আমার নিজের স্ট্যাটাস, আজকে যে শার্ট পরছি, স্টুডেন্ট লাইফে শার্ট পরতাম কি না, আর স্ট্যাটাস বজায় রাখার জন্য আমার দামি পোশাক পরতে হচ্ছে। এইটাও একটা বিষয়। কি পরিমাণ চাপ কিন্তু আমাদের মধ্যে যাচ্ছে এই সময়টা। তারপরে কি হলো, ফ্যামিলি, ওয়াইফ, মিষ্টি তো লাগে ভালো কথায়, মাস্টার তো গরম যে লাগে ওর পিছনে। তাহলে আমার কি হলো, নিজের খরচ, ফ্যামিলির খরচ, সমাজের খরচ, বাবা মার জন্য সব কিছু দেওয়ার পরে আবার কিছু সেভিংস করতে হচ্ছে, না হলে বার্ধক্যে যায় আবার ঋণী হইতে হবে। বাবা রে, 10 টাকা দিয়ে তো টাকা দিতে হবে। সুতরাং এই 25টা বছর আপনার জন্য, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের গোল্ডেন টাইম। যদি আমরা এই সময়টা আমাদের নিজেকে তৈরি করতে না পারি, ইনকাম করতে না পারি, নিজেকে এক্সপ্লোর করতে না পারি, দাঁড় করাইতে না পারি, তাহলে কি হবে? আমাদের বার্ধক্যে আবার সেই আপাত মধ্যে কমপ্লিট ঋণগ্রস্ত একটা মানুষ হিসেবে পৃথিবীতে আমাদের দেওয়া। পাশাপাশি সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, আমরা যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, এই সমাজের প্রতি কিন্তু আমাদের একটা অবশ্যই দায়বদ্ধতা থাকে যায়। সবকিছু মিলে বলা উচিত যে কখনোই যেন আমরা এই সময়টাকে হয়তো অবহেলা না করি, সময়টাকে নষ্ট না করি, সমাজটা কাজে লাগাবো আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য। দেন আমরা শেষ করবো, কোনো আরেকটা দিলে পয়েন্ট থাকতে পারে। I will never create any conflict in organization, rather creating a better environment. চমৎকার একটা কথা। আসলে এইগুলো বিষয়ে অনেক লং কথা চলে আসে। আপনি কখনোই যেন আমাদের প্রতিষ্ঠানে কনফ্লিক্ট তৈরি না সপ্তাহ কখনই করা যাবে, সর্বনাশ করে দেবে। আমরা একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের সকলের মাথায়
চিন্তায় চেতনায় একটা জিনিস সেরকমই আসবে, যেমন জিনিসটা হয়তো একটু বস আসছে নতুন, এই যে নতুন পুরাতনের একটা খেলা, এইটা যেন না। আমাদের কথা হবে একটাই, আমরা কজন নায়ের মাঝি হাল ধরেছি, আমরা কজন নায়ের মাঝি। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ডেস্টিনেশন একটাই, আমার থিঙ্কিং একটাই, আমরা যেন কোনোভাবেই একজন আরেকজনের পিছনে খুচাখুচি না করি, না লেগে যাই। আমরা এই চমৎকার পরিবেশ যেন আমরা তৈরি করি, তবেই কেবল একটা কোম্পানি দাঁড়াবে। একটা কোম্পানি বড় হলে আপনি আমি বলবেন। থ্যাংক ইউ।